ঈশাকে জোর করে বিছানায় বাঁধল সুরজ। এদিকে গোলাপ সিংয়ের রাজমহলে বড় পর্দাফাঁস দেখে অবাক সবাই। ধারাবাহিকে দেখা যায় আজ এক চরম উত্তেজনায় ভরপুর এবং সাসপেন্সে ঘেরা এপিসোড, যেখানে সম্পর্কের টানাপড়ন, জেদ, অভিমান এবং বিশাল এক ষড়যন্ত্রের গল্প অত্যন্ত নিপুণভাবে তুলে ধরা হয়েছে। একদিকে যেমন ঈশা তার বাবার বিশাল সম্পত্তি, টাকা পয়সা এবং রাজকীয় জীবন ত্যাগ করে এক সাধারণ জীবনে প্রবেশ করেছে, অন্যদিকে তার বাবা গোলাপ সিং তার অহংকার এবং প্রতিশোধের আগুনে ধিকধিক করে জ্বলছে। গোলাপ সিং কিছুতেই তার মেয়ের এই বিদ্রোহ মেনে নিতে পারছে না। চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক আজকের এই মেগা এপিসোডে ঠিক কী কী মহাধামাকা ঘটতে চলেছে। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই এক অত্যন্ত থমথমে এবং গম্ভীর পরিবেশ। বাগানের মধ্যে মুখোমুখি দাঁড়িয়ে আছে ঈশা, সুরজ এবং ঈশার বাবা গোলাপ সিং। গোলাপ সিং তার স্বভাবসিদ্ধ রাগী এবং দাপুটে মেজাজে ঈশাকে সরাসরি হুমকি দিয়ে বলছে, কাল যদি তুমি মাফি চাও তবে হয়তো আমার মন বদলে যেতে পারে, তাই শেষবারের মতো বলছি, আমার কাছে ক্ষমা চেয়ে নাও এবং আমার সাথে ফিরে চলো। কিন্তু ঈশা, যে কিনা সিঁদুর আর মঙ্গলসূত্রে সেজে আছে এবং নিজের সিদ্ধান্তে অটল, সে তার বাবার চোখের দিকে সোজা তাকিয়ে অসম্ভব সাহসের সাথে জবাব দেয়, বাবা, তোমার ইচ্ছার কথা তো আমি জানি না, তবে আমার ইচ্ছা এবং সিদ্ধান্ত কখনোই বদলাবে না। মেয়ের মুখে এমন চরম স্পর্ধা দেখে গোলাপ সিং রাগে ফুসফুসতে সেখান থেকে চলে যায়। এরপরই আমরা দেখতে পাই ঈশাকে এক সাধারণ মধ্যবিত্ত জীবনের সাথে মানিয়ে নেওয়ার এক আবেগঘন লড়াই। তার পায়ের রাজকীয় আলতা পরম যত্নে মুছে ফেলা হচ্ছে, তার গা থেকে সমস্ত দামি গহনা একে একে খুলে নেওয়া হচ্ছে। সুরজের পরিবারের এক বয়স্ক সদস্য তাকে অত্যন্ত স্নেহের সাথে সান্ত্বনা দিয়ে বলছেন, যতদিন তুমি এখানে আছো আমার মেয়ে হয়েই থাকো। এই আন্তরিকতা দেখে ঈশা আবেগপ্রবণ হয়ে পড়ে এবং বলে, ওনাদের কাছে যে ভালোবাসার দৌলত আছে বাবা, তার সামনে তোমার জমানো টাকার দৌলতের রং একেবারে ফিকে। অন্যদিকে গোলাপ সিং এই অপমান কিছুতেই হজম করতে পারছে না। সে সুরজকে সবার আড়ালে ডেকে নিয়ে যায় এবং তার চোখে তখন তীব্র প্রতিশোধের আগুন জ্বলতে দেখা যায়। সে সুরজকে অত্যন্ত কড়া ভাষায় নির্দেশ দেয়, গোলাপ সিংয়ের কখনো হারার অভ্যেস নেই, আমি ওর মাথা আমার পায়ের কাছে নোয়ানো দেখতে চাই। সাম দাম দণ্ড ভেদ যাই করতে হোক না কেন করো, কিন্তু ওকে বাধ্য করো আমার সামনে এসে মাথা নত করতে। সুরজও কোনো প্রতিবাদ না করে চুপচাপ এই নির্দেশ মাথা পেতে নেয়, যা দেখে দর্শকদের মনে এক বিশাল প্রশ্নের সৃষ্টি হয় যে সুরজ আসলে কার পক্ষে। সে কি সত্যি ঈশাকে ভালোবাসে, নাকি সে শুধু গোলাপ সিংয়ের হাতের পুতুল? একটু মোড় ঘুরিয়ে দেখা যায় শহরের একটি হাসপাতালের দৃশ্য, যেখানে এক বয়স্ক মহিলা চরম অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন। পরিবারের সবাই সেখানে উপস্থিত থাকলেও প্রত্যেকের মাঝেই এক অদ্ভুত স্বার্থপরতা কাজ করছে। বয়স্ক চাচাজি সবাইকে বলেন যে তারা যেন রাতে বাড়ি চলে যায় এবং তিনি ও কাব্বা হাসপাতালে থেকে যাবেন, কিন্তু পরিবারের কেউ এই দায়িত্বটুকু নিতে রাজি নয়। কাব্বা বাহানা বানায় যে তার পরের দিন সকালে পার্ট টাইম জবের প্রথম দিন, তাই সে কোনোভাবেই থাকতে পারবে না। আরেক বৌমা অভিযোগ করে বলে যে তাকে সারা রাত বাচ্চাকে পড়াতে হবে এবং সকালে উঠে দোকান খুলতে হবে। পরিবারের এই চরম স্বার্থপরতা এবং অবহেলা দেখে বয়স্ক লোকটি খুব কষ্ট পান। শেষমেশ পরিবারের আরেক বৌমা এগিয়ে এসে বলে যে সে রাতে হাসপাতালে চাচাজির সাথে থেকে যাবে। এই দৃশ্যটি একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের রূঢ় বাস্তবতা এবং মানসিক দ্বন্দ্বকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। ঠিক তখনই আমরা ফিরে যাই সুরজ এবং ঈশার শোয়ার ঘরে, যেখানে এক তুমুল ঝগড়া শুরু হয়। ঈশা কোনোভাবে সুরজের এই জবরদস্তি এবং বন্দি দশা মেনে নিতে পারছে না। সে ঘর থেকে পালানোর চেষ্টা করলে সুরজ তাকে জাপটে ধরে। ঈশা প্রাণপণে শক্তিতে চিৎকার করে বলতে থাকে, ছাড়ো আমাকে, তুমি আমাকে এভাবে বন্দি করে রাখতে পারো না। সুরজ তাকে কড়া গলায় শাসিয়ে বলে, আজকের পর থেকে আর কখনো পালানোর সাহস করবে না, তুমি চুপচাপ তোমার বাবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও। কিন্তু ঈশা কিছুতেই হার মানার পাত্র নয়।
তাদের মধ্যে এক বিশাল ধস্তাধস্তি শুরু হয়। বিছানার বালিশ ছিঁড়ে গিয়ে পুরো ঘরময় সাদা পালক তুষারের মতো উঠতে থাকে, যা পুরো দৃশ্যটিকে এক অদ্ভুত সিনেম্যাটিক এবং ড্রামাটিক রূপ দেয়। শেষমেশ সুরজ তার পুরুষতান্ত্রিক গায়ের জোরে ঈশাকে বিছানার সাথে একটি ওড়না দিয়ে শক্ত করে বেঁধে ফেলে। ঈশা রাগে ফেটে পড়ে এবং তাকে অশিক্ষিত গুন্ডা বলে গালি দিতে থাকে, কিন্তু সুরজ নিজের সিদ্ধান্তে পাষাণের মতো অটল থাকে। অপরদিকে গোলাপ সিংয়ের বিলাসবহুল রাজমহলে এক সম্পূর্ণ ভিন্ন চিত্র। সেখানে খুশির বন্যা বইছে। গোলাপ সিং মনে করছে যে তার ছেলে অনুরাগ বাবা হতে চলেছে এবং সে দাদু হতে চলেছে। এই বিশাল খুশিতে আত্মহারা হয়ে সে বাতাসে বান্ডেল বান্ডেল টাকা ওড়াচ্ছে এবং আনন্দে চিৎকার করে বলছে, শহরের কোনো মন্দিরের দানপেটি যেন 1 ইঞ্চিও খালি না থাকে। গোলাপ সিংয়ের বংশ আগল বাড়তে চলেছে। কিন্তু এই রাজকীয় খুশির হাওয়া নিমিষেই এক ভয়ঙ্কর ঝড়ে পরিণত হয় যখন অনুরাগের স্ত্রী কাঁপতে কাঁপতে একটি মেডিকেল রিপোর্ট নিয়ে সেখানে উপস্থিত হয়। সে ডুকরে কাঁদতে কাঁদতে বলে, বাবাজি, বংশ তো তখন এগোবে যখন আমি প্রেগনেন্ট হব। আমার গর্ভে আসলে কোনো বাচ্চা নেই। এই চরম সত্যিটা শোনা মাত্রই গোলাপ সিংয়ের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। সে রাগে অগ্নিশর্মা হয়ে ওঠে এবং অনুরাগকে বলে, তার মানে এতদিন ধরে তুই আর তোর বউ আমার সাথে মিথ্যে বলছিলি? তুই কেমন উকিল রে? তোর বউ তোর সাথে মিথ্যে বলল আর তুই ধরতেই পারলি না? এই মেয়ে আমাদের সবার আশা ভাঙার মতো জঘন্য অপরাধ করেছে। আজ থেকে, এই মুহূর্ত থেকে এই মেয়ের সাথে তোর আর কোনো সম্পর্ক নেই। বের করে দে একে আমার বাড়ি থেকে। অনুরাগ তার স্ত্রীকে নির্মমভাবে জোর করে টেনে হিঁচড়ে বাড়ি থেকে বের করে দেয়। মেয়েটি দাদিমার পায়ে পড়ে কান্নাকাটি করে ভিক্ষা চায়, কিন্তু কেউ তার দিকে ফিরেও তাকায় না। তবে থেমে থাকে না সুরজের ষড়যন্ত্র। পরদিন সকালবেলা ঈশা যখন বিছানায় বাঁধা অবস্থায় ঘুমোচ্ছে, তখন সুরজ চরম নিষ্ঠুরতার সাথে 1 গ্লাস জল ঈশার মুখের উপর ছুঁড়ে মারে। ঈশা চমকে ওঠে। সুরজ তাকে তাচ্ছিল্য করে বলে, আমাদের এখানে সকাল সকাল দিন শুরু হয়ে যায়। চুপচাপ বাবার কাছে মাথি চেয়ে নাও আর রাজমহলে গিয়ে আরামে ঘুমাও। ঈশা জেদের বসে বলে, আমার মাফি চাওয়ার স্বপ্ন চিরকালের মতো ভুলে যাও। সুরজ তখন এক নতুন এবং জঘন্য চাল চালে। সে সোজা রান্নাঘরে গিয়ে ঈশার খাবারের সাথে প্রচুর পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেয়। সে মনে মনে হাসতে হাসতে বলে, তাই মা বলছিল ওর নাকি ঝাল একদম সহ্য হয় না। এই খাবার খাওয়ার পর ও নিজেই দৌড়ে গিয়ে বাবার কাছে ক্ষমা চাইবে। সুরজ সেই ঝাল খাবার ঈশার কাছে যায়। ঈশা বলে, আমার হাত খোলো, আমার খুব খিদে পেয়েছে। কিন্তু সুরজ চালাকি করে নিজের হাতে তাকে খাইয়ে দেওয়ার ভান করে এবং সেই প্রচণ্ড ঝাল খাবার ঈশার মুখে পুরে দেয়। 1 লোকমা খাওয়ার পরই ঈশার মুখ লাল হয়ে যায়। ঝালের তীব্রতায় তার চোখ দিয়ে অঝরে জল বেরিয়ে আসে। সে খাবার থুথু করে ফেলে দেয় এবং প্রচণ্ড কাশতে শুরু করে। সুরজ তখন ভান করে তাকে জল দেয়। ঈশা পরিষ্কার বুঝতে পারে যে সুরজ ইচ্ছে করেই তাকে এই অমানুষিক কষ্ট দিয়েছে। একটু মোড় ঘুরিয়ে দেখা যায় অন্য একটি বাড়িতে কাব্বা নামের একটি মেয়ে কেয়ারটেকারের চাকরির জন্য প্রবেশ করে। তাকে একটি হুইলচেয়ারে বসা ছেলে আরবের দেখাশোনা করতে হবে নিয়োগ করা হয়েছে। কাব্বার এন্ট্রি বেশ মজার এবং হাস্যকর। সে ঘরে ঢুকেই আরবের সামনে অদ্ভুত আচরণ শুরু করে এবং তাকে অত্যন্ত ভদ্রভাবে সাহায্য করতে চায়, কিন্তু আরব বিরক্ত হয়ে তাকে বলে তার নীল মোজাগুলো খুঁজে দিতে। কাব্বা তার কাণ্ডকারখানা দেখে মনে মনে বলে, কেমন অদ্ভুত প্রাণী রে বাবা, কেয়ারটেকার হয়ে এসে আমাকেই মোজা খুঁজতে বলছে। এই দৃশ্যটি ধারাবাহিকের গুমোট এবং সিরিয়াস পরিবেশে দর্শকদের একটু হাসির খোরাক যোগায়। ঠিক তখনই ধারাবাহিকের সবচেয়ে বড় টুইস্ট বা ম্যাজিক মোমেন্টটি ঘটে। ঈশা এবং সুরজ যখন রুমে একে অপরের সাথে প্রচণ্ড তর্ক করছে, তখন ঈশা বুঝতে পারে যে সুরজ তার বাবার শিখিয়ে দেওয়া প্ল্যান অনুযায়ী কাজ করছে। ঈশার হাত বিছানার শক্ত করে বাঁধা থাকলেও তার স্মার্টফোনটি নিচে মাটিতে পড়েছিল। সুযোগ বুঝে ঈশা তার পায়ের আঙুল দিয়ে অত্যন্ত চতুরতার সাথে ফোনের স্ক্রিন অন করে এবং এমার্জেন্সি নম্বর 100 ডায়াল করে দেয়। ফোন স্পিকারে থাকা অবস্থায় সে সরাসরি পুলিশ কন্ট্রোল রুমে বলে দেয়, হ্যালো, আমাকে এখানে একজন জোর করে কিডন্যাপ করে আটকে রেখেছে, দয়া করে আমাকে বাঁচান। এই ঘটনাটি সুরজ ঘুণাক্ষরেও টের পায়নি। কিছুক্ষণ পরেই কলোনির
বাইরে পুলিশের সাইরেন বেজে ওঠে। একটি পুলিশের জিপ এসে থামে এবং ইন্সপেক্টর সোজা দলবল নিয়ে সুরজের বাড়ির সামনে এসে দাঁড়ায়। কলোনির সমস্ত প্রতিবেশী অবাক হয়ে এই কাণ্ড দেখতে থাকে। ইন্সপেক্টর সুরজকে কড়া গলায় জিজ্ঞাসা করে, এখানে নাকি কোনো মেয়েকে কিডন্যাপ করে রাখা হয়েছে? তুমি তোমার নিজের স্ত্রীকে কিডন্যাপ করে রেখেছ? সুরজ তো আকাশ থেকে পড়ে। সে কিছু বলার বা পরিস্থিতি সামলানোর দাগেই ঈশা পুলিশকে বলে ওঠে, হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, ইনিই আমাকে জোর করে এখানে বেঁধে রেখেছেন। সুরজের মুখ তখন ভয়ে এবং অপমানে দেখার মতো হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো ঈশার এই অসাধারণ সাহসিকতার ফলে সুরজ এবার পুলিশের হাতে গ্রেফতার হোক এবং তার সমস্ত অহংকার একেবারে চূর্ণ হোক, নাকি সুরজ পুলিশের সামনে কোনো নতুন মন গড়া গল্প ফেদে ঈশাকে মিথ্যেবাদী প্রমাণ করে পার পেয়ে যাবে? এদিকে গোলাপ সিংয়ের রাজমহলের এই নতুন অশান্তি এবং ভাঙন তাদের জীবনে ভবিষ্যতে ঠিক কী প্রভাব ফেলবে? কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মূল্যবান মতামত।